কংগ্রেসের যাত্রা অনেক সমালোচনা করলভ্র। সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে। বাংলায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধী প্রবেশ করেছেন। কংগ্রেস দলের তরফ থেকে আপনাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন। মমতা তো ক্ষমতায় বাংলায়, কংগ্রেসকে তো দেশ চায়। কংগ্রেসই করবে বাজিমাত, হাত ছাড়লেই দিদি কুপোকাত। দেখুন, ভারতবর্ষ কোনোদিনই ধর্মের রাজনীতিতে বিশ্বাস করেনি, আগামী দিনেও বিশ্বাস করবে না। একটা ফেজ চলছে যেটা খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধু সন্তদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তাদের আইডিওলগ অর্গানাইজেশনগুলো একটা সার্কাস পার্টি চালাচ্ছে। এর আমরা তীব্র নিন্দা করি এবং তার জন্যই ইন্ডিয়া জোট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরম হয়ে রয়েছেন, উত্তেজিত হয়ে রয়েছেন এবং হাত অত্যন্ত নরম হয়ে রয়েছেন। যেই মোশনটা আপনারা রেখেছেন, আমি তার সঙ্গে সহমত হতে পারি না। দেখুন, উনি মাঝ রাস্তায় ট্রেন থেকে নেমে যাবেন আমরা জানতাম, কিন্তু সাথে না নিলে ওনার যে রাজনৈতিক চরিত্র, আমার ভাষার যেন কোনো ইয়ে না করা হয়, ওনার যে রাজনৈতিক চরিত্র আমরা ভারতবাসীর সামনে তুলে ধরতে পারতাম না। সেই জন্য ওনাকে আমরা ইন্ডিয়া জোটে সামিল করেছিলাম, স্বাগত জানিয়েছিলাম এবং উনি অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছিলেন। কিন্তু ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, ওনার রাজনৈতিক, যাকে আমরা বলি ইংরেজিতে বলি পলিটিক্যাল ইন্টিগ্রিটি সম্বন্ধে ভারতবাসীও জানে, ভারতবর্ষের সবকটি রাজনৈতিক দল জানে। কেউ জাতীয় রাজনৈতিক দল হতে পারে, ভারতীয় জনতা পার্টিও ওনাকে নিয়ে এককালে হাত পুড়িয়েছিল, বাজপেয়ীজির সঙ্গে উনি বেইমানি করেছিলেন। উনি রাহুল গান্ধীদের সঙ্গে বেইমানি করবেন, সোনিয়া গান্ধীদের সঙ্গে বেইমানি করবেন, ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসবেন। এটা দেখে বা বুঝে কোন মুহূর্তে বেরিয়ে আসবেন সেটা নিয়ে আলোচনা করার মতন জায়গায় আমরা কেউ দাঁড়িয়ে নই, কারণ আমরা জানতাম এটাই একদিন হতে পারে। উনি জোটে গেছিলেন কেন? উনি ভেবেছিলেন বাংলাতে যদি বাম কংগ্রেসকে নিজের ফোল্ডের মধ্যে নেওয়া যায়, সাগরদিঘি নির্বাচনের পরে যে ইরোশন শুরু হয়েছিল মাইনরিটি ভোটে, সেটাকে আবার আমি আমার পক্ষে কনসলিডেট করতে পারবো। সেই কারণে উনি এই হাওয়াটা তুলেছিলেন। কিন্তু উনি বুঝতে পারেননি যে ওনার নৌকোর মধ্যে অনেকগুলো ফুটো রয়েছে, যেদিন আরএসএস বলবে ওনাকে আবার ফিরে চলে যেতে হবে। আমরা নিশ্চিন্ত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকবেন না, থাকতে পারবেন না। উনি অজুহাত কি দেখালেন? জাতীয় কংগ্রেস নাকি ওনাকে জানায়নি ভারত জোড়ো ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকবে। উনি অজুহাত কি জানালেন? ওনাদের নিমন্ত্রণ জানানো হয়নি। কালকে আমাদের মুখ্যপাত্র জয়রাম রমেশ অত্যন্ত সম্মানের সঙ্গে, উনি রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলতেই পারেন, অত্যন্ত সম্মানের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেছেন মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের প্রতিটি নেতাকে ব্যক্তিগতভাবে ফোন করে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন করার জন্যে কেউ যদি নিজের পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি মনে করে, তার সঙ্গে জোট কেন, এক টেবিলে বসতেও আমাদের আপত্তি আছে। ধন্যবাদ সুমন। যেটা নিয়েই সবথেকে বড় বিতর্ক তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ভালো ভালো মন্তব্য করলেও রাজ্যের নেতারা মমতাকে ক্রিটিসাইজ করেন এবং এই ইস্যুতে যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের একটা বড় প্রমাণ সুমন অলরেডি রেখেই গেল। পরের বক্তা কেয়া ঘোষ। নিউজ 18-এর তরফ থেকে বিশ্বদা আজকে এক চমৎকার একটা টপিক রেখেছেন, গরমে মমতা, নরমে হাত, কার কৌশলে বাজিমাত। কৌশল কথাটা কেন আসছে এখানে? কৌশল কথাটা এখানে এই কারণেই আসছে কারণ একটা অপর দিকে যিনি রয়েছেন তিনি মাইটি, তিনি এই মুহূর্তে এত টল ফিগার, তার ধার কাছে পৌঁছতে পারবে না এই অপোজিশন যারা রয়েছে, বিরোধী যারা রয়েছে। তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। চাণক্য বলে গেছিলেন, যখন রাজার বিরুদ্ধে শঠ দুরাচারীরা একত্রিত হয় তখন জানবে রাজা ঠিক পথে চলেছে। এবং সেই কথাটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করছে এই অ্যালায়েন্স, ইন্ডি পিন্ডি জোট যাই বলি না কেন। দেখুন, কংগ্রেসের অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কংগ্রেসের কথা হচ্ছে, তো আমাকেও স্বাভাবিকভাবে দু চার কথা বলতে হবে। কংগ্রেসের মাননীয় প্যানেলিস্ট তিনি বললেন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আবার আমি শুনলাম রাহুল গান্ধী প্রবেশের করার সঙ্গে সঙ্গে আবার নির্গমনও হয়ে গেছেন, তিনি আবার চলে গেছেন। তো তার কখন আসা কখন যাওয়ার, ঠিক তেমনই
কংগ্রেসের কথা যেরকম আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, কংগ্রেস নিজে জানে না। তার কারণ আজকে যেটা সুমনবাবু এখানে বললেন, বিশ্বদা এটা পিসিসি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফ বেঙ্গল। আর আপনি গোলাবেন না এআইসিসির সঙ্গে, এআইসিসি একটা অন্যরকম কথা বলবে। এআইসিসি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এসো কাছে এসো, থাকো সাথে থাকো। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি তোমাদের ডাকে সাড়া দেব না, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। কংগ্রেসের এখান থেকে আজকে ডেরেক ওব্রায়েন বলে দিয়েছেন যে এই প্রদেশ কংগ্রেসের কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুপিত হয়েছেন। অর্থাৎ এদের দলের মধ্যেই, যে দলের মধ্যে শৃঙ্খলাবদ্ধ নয়, তাদের একসঙ্গে গান গাইতে পারেন না। এখানে একজন যিনি বসে রয়েছেন তিনি তো মাঝে মধ্যে বেসুরে গান গান। তিনি কখনো বলেন, আমরা শুনেছি যে দিল্লিতে তাদের নেতা ওই ভেনুগোপালজি আছেন, তিনি বলেছেন যে না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছি। আবার এখানে কংগ্রেসের যারা রয়েছেন তারা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অস্পৃশ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্পৃশ্য। আরে নিজের দলের মধ্যে যাদের এক সুরে গাইতে পারে না, তারা দেশে কোন সুরে গান গাইবে? আর এবার বামেদের কথায় আসি, দেখুন বামরা সর্বজ্ঞ, তারা ত্রিকালদর্শী। সেই বাম উনি বলছেন আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করবেন। এত জেনেও তারা কিন্তু তাদের নেতা সীতারাম ইয়েচুরি থেকে ডি রাজা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ করমর্দন করেছেন। আমরা দেখেছি ডি রাজার কোলে অভিষেক দোলেও হয়েছে। সুতরাং এদের স্ট্যান্ডটাও, এরা সমস্ত কিছু জেনেও মমতাকে দরকার, কারণ এই রাজ্যে এরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা এদের কোনো রকম চুড়ে ভিজবে না। সেই কারণেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে গেলে সে এককভাবে লড়ুক, একসঙ্গে আলাদা আলাদা লড়ুক, তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ আমাদের স্ট্যান্ডটা সব জায়গায় পরিষ্কার। আমরা এক সুরে গান গাই। আমরা পশ্চিমবঙ্গতেও বলছি তৃণমূল একটি করাপ্ট পার্টি, তারা দুর্নীতিগ্রস্ত দল। আমরা দিল্লিতেও বলছি দুর্নীতিগ্রস্ত দল। আমাদের দিল্লির বড় বড় নেতারা যে কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, আমাদের বাংলার নেতারাও একই কথা বলছেন। সুতরাং সুরটা আমাদের ঠিক আছে, এদের সুরটা তো গোড়াতেই কেটে গেছে। তাই কৌশলটা এখন এদের ঠিক করতে হবে কিভাবে পরবর্তী এগোবে। ধন্যবাদ। বিজেপির বক্তব্য, বিজেপি এক সুরে কথা বলে আর বিরোধীদের বিভিন্ন সুর, বেসুর। ভবিষ্যতে উত্তর দেবে। শেষ বক্তা ডক্টর শান্তনু সেন। ৫৫,০০০ কর্মীদের খুন করেছে কাস্তে, তাদের সাথেই মিলল হাত ক্ষমতায় আসতে। যোগ্য জবাব দিল মানুষ, দিল শূন্য করে। তৃণমূলেরই সূর্য এলো বাংলায় নতুন ভোরে। বিজেপিকে রুখে দিতে শুধু দিদিই পারেন, আর মোদি শাহের তামাক খেয়ে অধীরবাবু ভোট ভাগ করেন। দেশ জুড়ে এবার জিতবে যেন ইন্ডিয়া মহাজোট, বিজেপিকে জবাব দিতে বাংলায় শুধু তৃণমূলেই সব ভোট। আমি প্রথমে আমার বামপন্থী প্রতিনিধি যিনি বললেন, তিনি মিথজীবী টিথজীবী অনেক বড় বড় কথা বললেন। আমার মনে পড়ে যাচ্ছিল শহীদ মিনারে জ্যোতিবাবু আর অটল বিহারীর হাত ধরাধরি করেছে এই মিটিংয়ের কথাটা। আমি জানি না উনি সেটা সেই সময় ছিলেন কিনা বা রাজনীতির খবরটা রাখেন কিনা। আজকে তিনি বড় বড় কথা বলছেন। তিনি বলছেন যে সিপিএম আছে বলে, বিজেপি আছে বলে আমাদের তৃণমূল আছে, এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচনের কথা আমি বললেন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনারা বিজেপির তামাক কতটা খান দেশের মানুষ, বাংলার মানুষ খুব ভালো মতো জানে। 2019 সালে আপনাদের ভোট শেয়ারটা না পেলে বিজেপি কোনোভাবেই 18টা সিটে জিততে পারতো না, এটা সবাই জানে। আর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে তাকে আলোচনা করে যদি প্রার্থী করা হতো তিনি তাহলে হয়তো সমর্থন করতে পারতেন। অভ্রবাবু এবং বিজেপির কেয়াদি যিনি বললেন সার্কাস পার্টি, আরে আজকে দুটো টার্মিনোলজি ভারতবর্ষের বাচ্চারা বলে। একটা হচ্ছে বিজেপি মানে ভারতীয় জোকার পার্টি, আর একটা পিএম মানে পাবলিসিটি মাস্টার। বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি কেউ বলে না, পিএম মানে প্রাইম মিনিস্টার কেউ বলে না। আর তার আগে আমি জানতে চাইবো, অভ্রবাবু এখানে এসছেন, কেয়াদি এসছেন, তারা কোন বিজেপি রয়ে এসছেন? সুকান্ত বিজেপি, না দিলীপ বিজেপি, না শুভেন্দু বিজেপি, না রাহুল বিজেপি, না মাঝে মাঝে হঠাৎ মিঠুন চক্রবর্তী এসে বলে আমার সাথে 25 জন বিধায়ক যোগাযোগ করছে, নাকি মিঠুন বিজেপি? আজকে বড় বড় কথা বলছেন। 23 তারিখে একটা প্রোগ্রাম হলো, মোহন ভাগবতজি আরএসএসের প্রধান এলেন বারাসাতে একটা অনুষ্ঠানে গিয়ে, সেখানে নিজের সংগঠনের পতাকাটা তুললেন, জাতীয় পতাকাটা তুললেন না। তুলবেনই বা কী করে? এরা তো স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতার বিরোধী করেছে, এরা তো নাথুরাম গডসেকে পুজো করে। আজকে কেয়াদি বলছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল। সারা পৃথিবীতে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 303 জন সাংসদ নিয়ে দেশ চালাচ্ছে, যার মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে।
78 জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে 42 জন মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। এই মুহূর্তে ভারতবর্ষে সবথেকে বড় যে দুর্নীতিটা চলছে তার নাম মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। ইডি সিবিআই ইউপিএর আমলে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবহার হতো, সেটা ছিল 60%। আর এই বিজেপির মোদি শাহ প্রাইভেট লিমিটেড আমলে ইউপিএ থেকে ছাড়িয়ে আজকে 95% ইডি সিবিআইয়ের ব্যবহার হচ্ছে শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে। আর এই বাংলায় তৃণমূল যেহেতু একমাত্র বিজেপি বিরোধী শক্তি, তাই তাদের একটা ডেলি এক্সারসাইজ হয়ে গেছে এই বিজেপি বিরোধিতার এই করার জন্য ইডি সিবিআই লাগানো। ভারত ভাগের কথা বলছেন, আজকে জাতপাতের নামে, ধর্মের নামে ভারতকে যদি কেউ ভাগ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি। আর সবশেষে আমি কংগ্রেসকে দিয়ে শেষ করব। আমি একটা কথা দর্শকদের জন্য জানাই, কংগ্রেসের রাহুল গান্ধীর একটা প্রোগ্রাম ছিল গতকাল কুচবিহারে। তিনি সে প্রোগ্রামটা গিয়ে প্রথমে যখন শুরু করেন, স্থানীয় সূত্রে খবর সেখানে গুটি কয়েক লোক ছিল, সেগুলো আসামের। পরবর্তী ক্ষেত্রে কুচবিহারের কিছু লোক আছে, 50 থেকে 60 জন স্থানীয় মানুষ সেখানে বলছে যে আপনি এখানে যাত্রা করতে আসছেন, আর আপনি যাকে এখানে নাটের গুরু করে রেখেছেন তিনি বিজেপির সুরে গান গাইছেন, বিজেপি যা বলছে তিনি তাই করছেন, আপনাকেও দরকার নেই, বিজেপিকেও দরকার নেই, অধীরবাবুকেও দরকার নেই, আমাদের বাংলার জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট। ফুটো নৌকার কথা বলছেন। ভারতবর্ষের মানুষ মধ্যপ্রদেশে, গোয়ায় কংগ্রেসকে রায় দিয়ে সরকার করতে পাঠিয়েছিল, আপনারা সরকার ধরে রাখতে পারেননি। আর এখন এমন অবস্থা, টিম টিম করে সচিন পাইলটের ধন্যবাদ। প্রদীপটা জ্বলছে, সেটাও কবে নিভে যাবে কেউ জানে না। আর যেটা বলে শেষ করব, 2011 সালের আগে এই কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জির হাত ধরেছিলেন বলে কংগ্রেসটা বেঁচে গিয়েছিল, কিন্তু আপনাদের দয়া সরকার তৈরি হয়নি। তৃণমূল একাই 184টা আসন জিতেছিল। ধন্যবাদ। আর 2021-এ সিপিএম এর সাথে হাত মেলালেন, সিপিএমও গোল্লা, আপনিও গোল্লা।